সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আব্দুল মোমিন খান, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের অনুশীলনী 7.2 এর একটি অধ্যায় শুরু করব, আলোচনা করব। অধ্যায়টির নাম হলো ত্রিকোণমিতিক সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের আলোচনা করব যে ত্রিকোণমিতিক সমীকরণ কি, সমীকরণ কাকে বলে, সমীকরণের সমাধান কাকে বলে ইত্যাদি বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকের এই পাঠ শেষে তোমরা জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, ত্রিকোণমিতিক অনুপাত শূন্য বিশিষ্ট কোণসমূহের সাধারণ সমাধান, ত্রিকোণমিতিক সমীকরণের প্রাসঙ্গিক বা অবাস্তব মূল, নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এতৎ সংক্রান্ত সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যা সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে আমি 17টি ক্লাস নিয়েছি। এই 17টি ভিডিও আমার মাহি এডুকেয়ার হেল্পলাইনে এটি আছে। আমি প্রতিটি ক্লাসেই একটি কথা বারবার তোমাদের স্মরণ করিয়ে দিয়েছি যে ম্যাথমেটিক্স হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্র যদি ভালো মতো না বোঝো তাহলে কোনো অঙ্ক বা গণিত সম্পর্কে সম্যক জ্ঞান আহরণ করা যায় না, কোনো প্রবলেম সলভ করা যায় না। এবং আমি কথাটি অনেকবার তোমাদের বলেছি যে এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর আছে তার প্রথম 13টাকে বলা হয় ধ্রুব সংখ্যা বা নিত্য সংখ্যা, এবং শেষের যে 13টি এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ জেড যা আছে 13টি সেগুলোকে বলা হয় চলক বা ভেরিয়েবল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব এই অধ্যায়টির নাম হলো ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে আমি আগে আলোচনা করতে চাই সমীকরণ কাকে বলে, ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে এবং সমাধান কাকে বলে। আমি এখানে উদাহরণ দিয়েছি x সমান 3। এই যে x হলো ভেরিয়েবল বা চলক এবং 3 হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। আমি যদি এখানে x সমান a লিখি, এই এটিও x ইকুয়াল টু a, এটিও আমরা সমীকরণ বলি বা ইংরেজিতে ইকুয়েশন বলা হয়। x ইকুয়াল টু a, এই যে a একে বলা হয় আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক বা অবাধ ধ্রুবক বা অনির্ধারিত ধ্রুবক। কিন্তু এই যে 3 এটাকে আমরা ব্যক্ত বলি। 2x প্লাস 3y সমান 12, এটিকেও আমরা একটি সমীকরণ বলতে পারি। এটা একটি সরলরেখার সমীকরণ। এখানে দুইটি ভেরিয়েবল x এবং y। 2 sin x সমান 1, এটিকেও আমরা সমীকরণ বলতে পারি। এখানে sin x হলো একটি ত্রিকোণমিতিক ফাংশন, আর sin থিটা প্লাস cos থিটা সমান √2, এটিকেও আমরা সমীকরণ বলতে পারি এবং এটি হলো ত্রিকোণমিতিক সমীকরণ। তাহলে এই আলোচনা থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হলাম যে সমীকরণ কাকে বলে। তোমরা বলবে যে এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য বা যে রিলেশন, যে সম্পর্ক গঠিত হয় তাকে আমরা ইকুয়েশন বা সমীকরণ বলি। ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে, যেহেতু আজকের এই অধ্যায়টির নামই হলো ত্রিকোণমিতিক সমীকরণ এবং তার সমাধান, তাহলে তোমাদের জানতে হবে ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে। ইতিমধ্যে আমি আলোচনা করেছি, যখন 7.1 প্রশ্নমালার অঙ্ক তোমাদের করিয়েছি, সেখানে বলেছিলাম যে ম্যাথমেটিক্সে 7টি ত্রিকোণমিতিক ফাংশন আছে: সাইন থিটা, কস থিটা, টেন থিটা, সেক থিটা, কোসেক থিটা এবং কট থিটা। এই 6টিকে আমরা ত্রিকোণমিতিক ফাংশন বলে থাকি এবং
ইতিপূর্বে আমি তোমাদের শিখিয়েছি ফাংশন কাকে বলে, ডোমেইন কাকে বলে, রেঞ্জ কাকে বলে। তো এখানে আমাদের ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে সেটি আমাদের আলোচনা বিষয় আছে। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য বা যে রিলেশন, যে সম্পর্ক গঠিত হয় তাকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলতে পারি। যেমন এখানে sin x একটি ত্রিকোণমিতিক ফাংশন, 1 একটি কনস্ট্যান্ট বা ধ্রুব সংখ্যা এবং এখানে সমান চিহ্ন আছে, সুতরাং 2 sin x সমান 1 এটিকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলতে পারি। এখানে x হলো ভেরিয়েবল বা চলক। sin থিটা প্লাস cos থিটা সমান √2 এটিকেও আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলবো। এখানে আমার sin থিটা একটি ত্রিকোণমিতিক ফাংশন, cos থিটা এটিও একটি ত্রিকোণমিতিক ফাংশন, যেহেতু সমান চিহ্ন আছে এবং √2 একটি কনস্ট্যান্ট বা ধ্রুবক, সুতরাং এটিকে sin থিটা প্লাস cos থিটা সমান √2 এটিকেও আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলতে পারি বা বলি। এখানে থিটা হলো ভেরিয়েবল বা চলক। যদি এখন বলে যে sin থিটা প্লাস cos থিটা সমান √2 বা 2 sin x সমান 1 বা এরকম আমি বললাম 2x সমান 6 এটি একটি সমীকরণ, এই সমীকরণের সমাধান কাকে বলে? ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে সলিউশন বা সমাধান হলো একটি সমীকরণের সমাধান বলতে আমরা বুঝি সেই সমীকরণের অন্তর্ভুক্ত চলকের মান অথবা মানগুলো যা ওই সমীকরণকে সিদ্ধ করে, স্যাটিসফাই করে। যেমন ধরো আমি যদি বলি 2x সমান 6, তাহলে এটা একটি সমীকরণ, অ্যালজেব্রিক ইকুয়েশন। এই সমীকরণের সমাধান বলতে আমরা বুঝি x এর এমন মান যা এই সমীকরণকে সিদ্ধ করে। 2x সমান যদি 12 হয় তাহলে অর x সমান হবে 12/2, অর্থাৎ x ইকুয়াল টু 6। তাহলে x ইকুয়াল টু 6, এই যে 6 হলো এই সমীকরণের বীজ বা রুট বা x এর মান যা এই সমীকরণকে সিদ্ধ করে। ডিয়ার স্টুডেন্টস, আজ আমার এই অধ্যায়টি হলো ত্রিকোণমিতিক সমীকরণ এবং তার সমাধান নির্ণয় করা। তাহলে ত্রিকোণমিতিক সমীকরণের এই সমাধান বলতে আমরা কি বুঝবো সেটি আমি আলোচনা করছি। দেখো, sin থিটা সমান হাফ, और sin থিটা সমান লেখা যায় sin 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। এখানে এই যে থিটা, এটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এর অর্থ হলো থিটার মান যদি আমি এখানে সাইনের পাশে বসাই তাহলে হাফ পাওয়া যায়। তাহলে এই 30 ডিগ্রি হবে sin থিটা সমান হাফ, যে একটি ত্রিকোণমিতিক সমীকরণ, তার একটি সমাধান বা একটি সলিউশন। এখন শুধু থিটার মান এই 30 ডিগ্রি এখানে বসাইলে যে হাফ হবে তা না, তোমরা বাসায় ক্যালকুলেটরে sin 150 ডিগ্রি লেখো, তাও দেখবে হাফ পাওয়া যাচ্ছে। সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে ত্রিকোণমিতিতে আমরা দুই ধরনের সমাধান পেয়ে থাকি, একটি হলো জেনারেল সলিউশন আর একটি হলো পার্টিকুলার সলিউশন। আমি আবার বলছি, একটি হলো জেনারেল সলিউশন যাকে বলা হয় সাধারণ সমাধান, আর একটি হলো পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান। এখন sin থিটা সমান হাফ এই সমীকরণের সমাধান বলতে, যেহেতু আমার পাশে বলে দেয়নি যে এখানে থিটা সূক্ষ্মকোণ ধর্তব্য, সুতরাং আকাশে যতগুলো তারা আছে তার থেকেও থিটার বেশি মান আছে, যা এখানে বসাইলে হাফ পাওয়া যায়। সুতরাং তোমাদের মনে রাখতে হবে যে sin থিটা সমান হাফ, শুধু থিটার মান 30 ডিগ্রি এটাই যে এর সলিউশন হবে তা না। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে ত্রিকোণমিতিতে বা ম্যাথমেটিক্সে দুই ধরনের কোণ আছে, একটি হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। তোমাদের মনে রাখতে হবে জ্যামিতিক কোণ 360 ডিগ্রির বেশি আঁকা যায় না, কিন্তু ত্রিকোণমিতিক কোণ কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি হতে পারে। সুতরাং sin থিটা সমান হাফ যদি আমার পাশে বলা না থাকে থিটা সূক্ষ্মকোণ ধর্তব্য, তাহলে এই সমস্ত অঙ্কের সলিউশন আমরা কিভাবে করব সেটি আমি আগে একটু বোর্ডে দেখিয়ে নেই, তারপরে তোমাদের আমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে কি কি সূত্র দরকার হবে
এবং কিভাবে এই অঙ্কগুলোর সলিউশন করব সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমি বোর্ডে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। সাইন থিটা সমান ধরো 0 আমি লিখলাম। তাহলে তোমরা 19 এ শিখে আসছো কিভাবে সাইন থিটা সমান সাইন 0 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। এখন এটা হলো একটা পার্টিকুলার সলিউশন, একটা সমাধান হলো। কিন্তু এই অঙ্কটি আমরা ইন্টারমিডিয়েটে যখন বলবে যে একটি সমীকরণের ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো, তখন যদি এইভাবে করো তাহলে কোনো নম্বর পাবে না। কি করতে হবে? আমাদের দেখতে হবে যে sin থিটা সমান যদি 0 হয়, থিটা সমান n পাই। এই যে এখানে n, এই n হলো যে কোনো পূর্ণ সংখ্যা, এবং তোমরা জানো যে যখন এটা লিখতে হবে n belongs to set of z, এই যে সেট অফ z, এই সেট অফ z কে বলা হয় পূর্ণ সংখ্যার সেট। এর ভিতরে 1 2 3 4 5 ডট ডট এগুলো আছে, আবার -1 -2 -3 -4 এগুলো আছে, ইনক্লুডিং 0। এবং আধুনিক ম্যাথমেটিশিয়ানরা 0 এর পূর্ণ সংখ্যা বলেন, 0 জোড় সংখ্যা। এখানে n এর মান 0 হতে পারে 1 2 3 4 ডট ডট, আবার -1 -2 -3 ডট ডট এটা হতে পারে, যে কোনো পূর্ণ সংখ্যা ইন্টিজার। এখন আর এই যে পাই, এই পাই হলো 180 ডিগ্রি। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে যে ম্যাথমেটিক্সে কোণ মাপার 3টা পদ্ধতি আছে। একটি হলো ষাটমূলক পদ্ধতি, একটি শতমূলক পদ্ধতি, এবং একটি হলো বৃত্ত পদ্ধতি। তোমরা মনে রাখবে যে রেডিয়ান আর রেডিয়ান কোণ কখনো এক কথা না। যদি কেউ তোমাদের বলে যে রেডিয়ান কাকে বলে, তোমরা বলবে যে বৃত্ত পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়। আই রিপিট দিস, বৃত্ত পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়। তাহলে ডিগ্রি কাকে বলে? ষাটমূলক পদ্ধতিতে কোণের একককে আমরা ডিগ্রি বলি, আর শতমূলক পদ্ধতিতে কোণের একককে আমরা গ্রেড বলি। এই শতমূলক পদ্ধতির ম্যাথমেটিক্সে ব্যবহার খুবই কম। দুটি পদ্ধতি বেশি বিদ্যমান, একটি হলো ষাটমূলক পদ্ধতি এবং অপরটি হলো বৃত্ত পদ্ধতি। এই যে এখানে পাই, এবং তোমরা জানো যে ফিজিক্সে বা ম্যাথমেটিক্সে অন্যান্য ক্ষেত্রে পাই হলো একটি ধ্রুব সংখ্যা। পাইর মান 3.1416, এটি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি। কিন্তু পাই সমান 22/7 এটি ধরা যাবে না, কারণ আমি যখন বাস্তব সংখ্যার অঙ্ক তোমাদের শিখিয়েছি সেখানে বলেছি পাই কিন্তু একটি ধ্রুবক, এবং এটিকে ট্রান্সেন্ডেন্টাল সংখ্যা বলা হয়ে থাকে। পাইর মান কখনো 22/7 বলা যাবে না। পাইর মান যদি 22/7 বলো, 22/7 একটি রেশনাল নাম্বার, কিন্তু পাই একটি ইরেশনাল নাম্বার। সুতরাং আমি এখানে যে পাই বলছি, এই পাই কিন্তু 3.1416 না, এই পাই হলো 180 ডিগ্রি ধরতে হবে। সুতরাং sin থিটা সমান 0 হলে থিটা ইজ ইকুয়াল টু যে n পাই, এই n পাই কে আমরা বলবো এই ত্রিকোণমিতিক সমীকরণের জেনারেল সলিউশন। এবং কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি যে ত্রিকোণমিতিতে আমরা দুই ধরনের সমাধান আলোচনা করি। একটি হলো জেনারেল সলিউশন, বাংলায় বলে সাধারণ সমাধান, এবং অপরটি হলো পার্টিকুলার সলিউশন। আমি অঙ্কের মধ্যে তোমাদের আলোচনা করে দেব যে কোনটি জেনারেল সলিউশন এবং কোনটি পার্টিকুলার সলিউশন বা বিশেষ সমাধান। কোন সমাধানের মধ্যে যদি n থাকে, মনে রাখবা এই n থাকলে এই সমাধানগুলোকে বলবো আমরা জেনারেল সলিউশন। তাহলে sin থিটা সমান 0, এখানে থিটা ইজ ইকুয়াল টু n পাই লিখলাম কেন? যে এই যে n পাই হচ্ছে এই ত্রিকোণমিতিক সমীকরণের জেনারেল সলিউশন। আমি এখন n এর মান প্রথমে ধরবো 0, কারণ হচ্ছে 0 পূর্ণ সংখ্যা। তাই n এর মান যদি 0 হয়, পাই মান 180 ডিগ্রি, তাই 0 আর 180 ডিগ্রি করলে কি গুণ করলে কি হয়? 0 ডিগ্রি। তো তোমরা বসিয়ে দেখো sin 0 ডিগ্রির মান 0। সুতরাং এখানে থিটার মান 0 ডিগ্রি হতে পারে, যা আমি কিছুক্ষণ আগে লিখেছিলাম।
n এর মান ধরো 1, কোনো ফ্র্যাকশন ভগ্নাংশ ধরা যাবে না। n এর মান ধরো 1 আর 180 ডিগ্রি যদি গুণ করো তাহলে 180 ডিগ্রি হলো। ক্যালকুলেটরে করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, sin 180 ডিগ্রির মানও 0। n এর মান ধরো 100 আর পায়ের মান ধরো, পায়ের মান তো অবশ্যই পাই রেডিয়ান, আর এখানে একটা c আছে, কল্পনা করে নিতে হয়। রেডিয়ান লিখলেও 180 ডিগ্রি, না লিখলেও 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি আর 100 গুণ করলে 18000 ডিগ্রি। sin 18000 ডিগ্রি তার মানও 0। এরকম n এর মান ধরো 200 কোটি, তারপরেও ইনটু করো পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি গুণ করলে যত হবে তার মানও 0 হতে পারে। সেজন্যই আমি বলে থাকি যে n এর মান তুমি -5 ধরতে পারো, -8 ধরতে পারো, -3 ধরতে পারো, যাই ধরো সেটা 180 ডিগ্রি গুণ করে যত ডিগ্রি হোক সেটা যদি এখানে বসাও তাহলে ক্যালকুলেশন করে আমরা 0 পাই। সুতরাং আমাদের sin θ সমান 0 হলে θ সমান n পাই, এটাকে বলবো আমরা এই সমীকরণের, এই ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান। আর যদি বলা থাকে, আমি আরেকটা সমীকরণ দিয়ে বুঝাই, sin θ সমান হাফ। এখন বললো এই ত্রিকোণমিতিক সমীকরণ, এই সমীকরণের সমাধান করো, এবং পাশে 19 তোমরা যখন শিখে আসছো বলা থাকে θ সূক্ষ্মকোণ ধর্তব্য। তাহলে তখন কি করতে হবে? This implies sin θ সমান sin 30 ডিগ্রি, অতএব θ = 30 ডিগ্রি। এই যে 30 ডিগ্রি যদি বলা থাকে θ সূক্ষ্মকোণ ধর্তব্য তাহলে ঠিক আছে। কিন্তু আমি আজ যে অঙ্কগুলো নিয়ে তোমাদের এই মুহূর্তে আলোচনা করছি বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় যে অঙ্কগুলো থাকবে সেখানে বলা থাকবে এটা ত্রিকোণমিতিক সমীকরণ দিয়ে তার সাধারণ সমাধান নির্ণয় করো, বা পাশে কন্ডিশন দেওয়া থাকবে বিশেষ সমাধান নির্ণয় করো। তাহলে তোমরা যদি এইভাবে ইন্টারমিডিয়েট অঙ্কগুলো করো তাহলে কিন্তু নম্বর পাবে না। তাহলে আমরা কি করতে হবে? sin θ সমান হাফ, তাহলে আমরা এখানে লিখতে হবে sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রি, এবং সেই 30 ডিগ্রি 30 ডিগ্রি এইভাবে লেখা যাবে না, তোমার রেডিয়ানে লিখতে হবে। লিখতে হবে π/6। তাহলে sin θ সমান sin আলফা, এই যে π/6 এটিকে আমরা আলফা কনসিডার করব। এখানে যদি 1/√2 থাকতো তাহলে লিখতাম sin 45 ডিগ্রি, কিন্তু 45 ডিগ্রি লেখা যাবে না, লিখতে হবে π/4। তাহলে আমার সূত্র হলো θ সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। অর্থাৎ এখানে যে জিনিসটা থাকবে এটিকে তোমরা আলফা কনসিডার করবে। তাহলে সূত্র হলো sin θ সমান sin আলফা হলে θ সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এর থেকে আমরা কি ডিসিশন দিতে পারি? ডিসিশন দিতে পারি যে প্রথমেই ধরো n এর মান 0। কেন আছে আমার এই প্রতিটা অঙ্কে তোমাদের মনে রাখতে হবে যখন n belongs to set object, এই যে n এর মান, এটা আমি x না n লিখেছি, এই যে n, এই n এর মান প্রথমে 0 ধরবা, তারপরে 1 2 3 4 এরকম ডট ডট -1 -2 -3 -4 এরকমের ইন্টিজারগুলো ধরতে হয়, মানে পূর্ণ সংখ্যাগুলো, অখণ্ড সংখ্যা মানে পূর্ণ সংখ্যা ধরতে হয়। এখানে প্রথমে n এর মান আমি 0 যদি ধরি, 0 * 180 ডিগ্রি মানে 0, এবং -1 যদি পাওয়ার 0 মানে কোন কিছু পাওয়ার 0 = 1, পাই মান 180 ভাগ 6 তাহলে 30 ডিগ্রি। এখানে sin 30 ডিগ্রি মানে বসাও হাফ হয়ে যাচ্ছে। এরপরে n এর মান ধরো 1, তাহলে 1 ইনটু পাই মানে 180 ডিগ্রি হলো, যোগ -1 টু দি পাওয়ার যদি 1 নেই এটা বিজোড়, সুতরাং -1 হবে, আর π/6 মানে 30 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 30 বিয়োগ করো 150 ডিগ্রি। তাহলে ডিয়ার স্টুডেন্ট sin 150 ডিগ্রি তার মানও হাফ। এরকম n এর মান ধরো 40, n এর মান ধরো 100, n এর মান ধরো 160, n এর মান ধরো -32, কিন্তু কোনো ফ্র্যাকশন ধরা যাবে না, এনি ইন্টিজার, এনি পূর্ণ সংখ্যা, সেটা ধরে যত ডিগ্রি হোক না কেন সেটিতে এখানে বসাও, তার মান হাফ হবে। তাহলে আমি এই যে sin θ সমান হাফ, এটা একটি ত্রিকোণমিতিক সমীকরণ। এই সমীকরণের সমাধান বলতে আমরা বুঝি থিটার মান অথবা মানগুলো
কোনো কোনো অঙ্কে আমার দেখবা একটা মান পাওয়া যাবে, যদি পার্টিকুলার সলিউশন চাই। সুতরাং আমি সেই জন্যই বলি থিটার সেই সমস্ত মান অথবা মানগুলো যা এই সমীকরণকে সিদ্ধ করে। আর যদি তোমরা বলো যে সাইন 29 ডিগ্রি, তার মান কিন্তু হাফ না, সাইন 30 ডিগ্রির মান হাফ। সুতরাং থিটার মান যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি হবে সাইন থিটা সমান হাফ, এই সমীকরণের একটি সলিউশন বা সমাধান। তাহলে এখন সমাধান কাকে বলে ক্লিয়ার, আমি আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। একটি সমীকরণের সমাধান বলতে আমরা বুঝি সেই সমীকরণের অন্তর্ভুক্ত চলক, এখানে চলক হিসেবে আমি থিটা দিতে পারি, আমি এখানে আলফা দিতে পারি, আমি এখানে টি দিতে পারি, এখানে আমি এক্স দিতে পারি, যা ইচ্ছা দিতে পারি। সেই সমীকরণের অন্তর্ভুক্ত চলক এর মান অথবা মানগুলো যা এই সমীকরণকে সিদ্ধ করে, অর্থাৎ স্যাটিসফাইড যদি হয়, তাহলে সেগুলোকে আমরা বলি এই সমীকরণের সমাধান। আমার বিশ্বাস আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমীকরণ কাকে বলে, তারপরে ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে, সমীকরণের সমাধান কাকে বলে, এগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করলাম। আই বিলিভ তোমরা একটু হলেও বুঝতে পেরেছো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি এই প্রশ্নমালার অঙ্কগুলো করতে কি কি সূত্র দরকার হয় এবং সহজ সূত্র হিসাবে কি কি দরকার হয় সেটি নিয়েও আমি আলোচনা করছি। যে তোমরা জানো এই অধ্যায় 7 অনুশীলনী 7.2 ত্রিকোণমিতিক সমীকরণ, এই অনুশীলনীটির নাম যে sin x cos x tan x cosec x sec x cot x, এই ছয়টিকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। এবং এই 7.2 প্রশ্নমালার অঙ্কগুলো করতে হলে আমার 9টি সূত্র দরকার হবে, এর নিজস্ব সূত্র। এই 9টি সূত্র যদি কোনো শিক্ষার্থী তোমরা বুঝিয়ে মুখস্থ করো, তাহলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। প্রথম সূত্র হলো sin থিটা সমান sin আলফা। তাহলে থিটা সমান হবে n phi প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। cos থিটা সমান cos আলফা, থিটা সমান হবে 2n পাই প্লাস মাইনাস আলফা। এবং এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে এই n বিলংস টু সেট অফ z, এটা লিখতে হবে অথবা পাশে তোমাদের লিখতেই হবে যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। 3 নম্বর সূত্র হলো tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। sin থিটা সমান 0 হলে থিটা সমান n পাই, আবার tan থিটা সমান 0 হলেও থিটা ইজ ইকুয়াল টু n পাই, যেটি আমি কিছুক্ষণ আগে তোমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে এখানে sin থিটা সমান 0 হলে থিটা সমান এই যে n পাই, n থাকলে এগুলোকে বলে আমরা জেনারেল সলিউশন। cos থিটা সমান 0 হলে এবং যদি cot থিটা সমান 0 হয়, দুটির জন্য এই সূত্রটি থিটা সমান 2n প্লাস 1 ইনটু পাই বাই 2। sin থিটা সমান যদি 1 হয়, তাহলে থিটা সমান 4n প্লাস 1 ইনটু পাই বাই 2। sin থিটা সমান মাইনাস 1 হলে থিটা সমান 4n মাইনাস 1 ইনটু পাই বাই 2। cos থিটা সমান 1 হলে থিটা সমান 2n পাই। cos থিটা সমান মাইনাস 1 হলে থিটা সমান 2n প্লাস 1 ইনটু পাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই যে 9টি সূত্র আমি এখানে আলোচনা করলাম, এই 9টি সূত্রর প্রতিটি সূত্রই আমার এই 7.2 প্রশ্নমালার অঙ্কগুলো করতে হলে প্রত্যেকটা অঙ্কে 9 নম্বর সূত্র, 9 7 নম্বর সূত্র, 9 8 নম্বর সূত্র, 9 1 নম্বর সূত্র, যে কোনো একটি সূত্র নিজস্ব সূত্র হিসাবে দরকার হবে। আর সহায়ক হিসাবে যে সূত্রগুলো আমি এখন বলবো, সেই সূত্রগুলো তোমরা মনে রাখবে। এই সূত্রগুলো আমরা ফার্স্ট ইয়ারে 7.2, 7.3, 7.4, 7.5 এই অধ্যায় অনুশীলনীগুলোতে আমরা এগুলো এই সূত্রগুলো আছে আমরা আলোচনা করেছিলাম। যেমন sin 2 থিটা সমান 2 sin থিটা ইনটু cos থিটা, এটা একটি সূত্র, ইম্পর্টেন্ট সূত্র। এই সূত্রগুলো এখনই আমার দরকার হবে। 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো ম্যাথমেটিক্স হলো সূত্র নির্ভর সাবজেক্ট। কোনো শিক্ষার্থী যদি সূত্র না জানে, তাহলে কিন্তু কোনোদিন তুমি এই অঙ্ক বুঝতেও পারবে না, করতেও পারবে না। সেই জন্য আমি প্রথমেই বলে থাকি যে সূত্রগুলো বুঝিয়ে শুনিয়ে এবং দেখে সূত্রগুলো বুঝতে পারবে। 1 মাইনাস cos 2 থিটা সমান 2 sin স্কয়ার থিটা। আবার এই যে sin থিটা সমান 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, এগুলো লেখা যায়। এগুলো 7.4 এবং 7.5 এর এই সূত্রগুলো তোমরা ভিডিও থেকে দেখে নেবে। এবং এই সূত্রগুলো যদি না জানো, আমি অঙ্ক
আর কি করাইতে পারবো না। এখানে এটা একটি সূত্র যে tan a plus b সমান tan a plus tan b by 1 minus tan a into tan b। এই সূত্রটি দরকার হবে একটু পরে। এই সূত্রগুলো ফার্স্ট ইয়ারে উচ্চতর গণিত প্রথম পত্রের যে তোমরা ফার্স্ট ইয়ারে অঙ্ক করেছো তার ত্রিকোণমিতি অংশের 7.2 প্রশ্নের সূত্রগুলো আছে। tan a minus b সমান লেখা যায় tan a minus tan b by 1 plus tan a into tan b। আবার এই যে সূত্রগুলো অতি গুরুত্বপূর্ণ যে 2 sin a into cos b সমান sin a plus b plus sin a minus b, 2 cos a cos b সমান cos a plus b plus cos a minus b। এই যে সূত্রগুলো আমি এখানে আমি আলোচনা করেছি, এগুলোর আমি নাম দিয়েছি সহায়ক সূত্র। এই সূত্রগুলো এই অধ্যায়ের নিজস্ব সূত্র না, এই অনুশীলনীর নিজস্ব সূত্র না, কিন্তু সূত্রগুলো আমরা ফার্স্ট ইয়ারে মুখস্থ করেছি, যা প্রতিটা অঙ্কেই দেখবে যে ওয়ার্কিং রুল হিসাবে এই সহায়ক সূত্রগুলো কোনোটা না কোনোটা দরকার হবে। তারপরে এই 9টি এর যে নিজস্ব সূত্র এর যে কোনো একটি প্রয়োগ করতে হবে। এটা বোঝার জন্য আমি কথাগুলো বললাম। তা প্রথমেই আমি 1 নম্বর অঙ্কটা তোমাদের আলোচনা করি যে সাধারণ সমাধান নির্ণয় করো। cos 2x plus sin x সমান 1 এটা একটি ত্রিকোণমিতিক সমীকরণ। এর সাধারণ সমাধান বের করতে বলছে। সাধারণ সমাধান কথাটির অর্থ হলো সেখানে আমার n থাকতেই হবে। এখানে আমার ভেরিয়েবল বা চলক হিসাবে x, তাহলে x এর মান বের করতে বলছে যা এই ত্রিকোণমিতিক সমীকরণকে সিদ্ধ করে, স্যাটিসফাইড করে। আমি যদি এই অঙ্কটি লিখতাম cos 2 থিটা প্লাস sin থিটা সমান 1, তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা মনে রাখবে তখন থিটার মান বের করতে হবে। থিটা হলো ভেরিয়েবল। আমি এই অঙ্কটি যদি লিখতাম cos 2t প্লাস sin t সমান 1, তাহলে এখানে বুঝে নিতে হবে তোমাদের t এর মান বের করতে হবে। t হলো ভেরিয়েবল বা চলক। তাই এই অঙ্কটির সমাধান করতে বলছে। সাধারণ সমাধান আমি এইভাবে করেছি যে cos 2x প্লাস sin x সমান 1, sin x রেখে দিলাম বামে, 1 minus cos 2x ডানে নিয়ে গেলাম। তাহলে কেন নিলাম যে 1 minus cos 2x সমান 2 sin square x। এই যে সহায়ক সূত্র হিসাবে আমি এখানে তোমাদের বলেছি যে 3 নম্বর সূত্র 1 minus cos 2 থিটা সমান 2 sin square থিটা। এবং এই কথাটি আমার প্রত্যেকটি ক্লাসে আমি শিক্ষার্থীদের বলে থাকি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। এখানে 1 minus cos থিটা আছে, যদি এখানে আমি দিতাম 1 minus cos 2x, তাহলে আমি লিখলাম 2 sin square x। তাহলে আমি ইতিপূর্বে আলোচনা করেছি ভেরিয়েবল কাকে বলে, how many kinds of variable there are, and what is constant, how many kind of constant there are, এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এখানে sin x সমান 2 sin square x, আমি এটা বামে নিয়ে আসলাম, নিয়ে এসে sin x কমন নিলাম, 1 minus 2 sin x সমান 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো যে দুইটি রাশি বা দুইটি উৎপাদকের গুণফল যদি শূন্য হয়, পৃথক পৃথকভাবে তাদের প্রত্যেকটির মান শূন্য অথবা অ্যাটলিস্ট যে কোনো একটির মান অবশ্যই শূন্য হতে হবে। এখানে আমরা লিখবো অতএব হয় sin x সমান 0, এটা একটি উৎপাদক, এটা একটি উৎপাদক। তাহলে sin x সমান যদি 0 হয়, আমি তোমাদের এই যে এখানে সূত্র শিখিয়েছি, sin থিটা সমান 0 হলে থিটা সমান n পাই। এই সূত্রটা এখন আমার দরকার হবে। এই যে সূত্রটি sin থিটা মানে sin x সমান 0 হলে x সমান n পাই। এই যে n পাই এটা হলো তোমার সূত্র, বুঝতে পারতে হবে। পাশে লিখতে হবে কমা দিয়ে যখন n belongs to set of z, অথবা কোনো ম্যাথমেটিশিয়ান লেখেন যে যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা, অথবা এখানে লেখা যায় 1 minus sin 2x সমান 0 or 2 sin x সমান 1, sin x সমান হাফ। তাহলে তোমার জানতে হবে 1 নম্বর সূত্রটি যে বামে যেহেতু sin x আছে, তাহলে sin কত ডিগ্রির মান বা কত রেডিয়ানের মান হাফ, এবং এখানে sin 30 ডিগ্রির মান হাফ, সেই 30 ডিগ্রি লেখা যাবে না, এখানে লিখতে হবে sin pi by 6। এখানে পাই মানে হলো পাই রেডিয়ান, এখানে মনে মনে একটা c আছে, পাই রেডিয়ান তোমরা জানো 180 ডিগ্রি। তো sin pi by 6 এর মান হাফ। এখন কেউ যদি তর্ক করো যে স্যার cos 60 ডিগ্রির মান তো হাফ, হাফের পরিবর্তে আমরা এখানে cos 60 ডিগ্রি অর্থাৎ পাই বাই 3 লিখলাম না কেন? তোমাদের এর উত্তর হবে বামে যেহেতু আছে sin, সুতরাং আমার sin কত রেডিয়ানের মান হাফ সেটা লিখতে হবে। আমার আজকের এই অঙ্কটায়
যে অঙ্কটা এই মুহূর্তে আমি আলোচনা করছি সেখানে যদি cos থাকতো তাহলে আমি এখানে লিখতাম cos। এটা হলো নিয়ম। তাহলে 1 নম্বর সূত্রটা আমাদের কি, যে sin থিটা সমান sin আলফা হলে এখানে আলফা মানেই হলো π/6। কল্পনা করবে তাহলে থিটা সমান, এখানে তার থিটা না, থিটা মানে x সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইনটু আলফা। হিয়ার আলফা ডিনোটস π/6। পাশে লিখবে যখন n বিলংস টু সেট অফ z। অতএব নির্ণয় সাধারণ সমাধান, ইংরেজি ভার্সনের যে সমস্ত শিক্ষার্থী আছে তারা লিখবে সো দি রিগার্ড সলিউশন, ফলন দিবে x সমান এই প্রথম উত্তরটি লিখবে কমা দ্বিতীয়টি। এখানে কোন কোন ম্যাথমেটিশিয়ান কমা দেন, কমা দিলেও চলে, অর দিলেও চলে, বা লিখলেও চলে, অথবা লিখলেও চলে। এখানে কমা দেওয়া উত্তম। কমা হলো এবং এর কাজ করে। এবং সমাধানে কখনো অ্যান্সার লিখতে নেই, লিখতে হয় সলভড, SOLVED। আমি দ্বিতীয় অঙ্কটি শুরু করি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যে sin x প্লাস cos x সমান sin 2x প্লাস cos 2x। তাহলে এখানে আমি cos গুলো এক পাশে নিয়ে আসলাম, sin গুলো আরেক পাশে নিয়ে গেলাম। কেন নিয়ে আসলাম? কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি 7.3 প্রশ্নরায় সূত্র শিখে এসেছি যে cos c minus cos d, cos c minus cos d এই সূত্র আছে। এই সূত্রগুলো আমি আবার বলি, যে যারা ভবিষ্যতে ভিডিও দেখে আমার এই ক্লাসটি করবে তাদের আমার পরামর্শ হলো, তোমরা প্রথমেই এই 7টি সূত্র, আমি দুষ্টামি করে বলে থাকি যে তুতা পাখির মতো এই 9টি সূত্র মুখস্থ করে রাখবে। আর তারপরে এই যে সহজ সূত্র হিসাবে যে সূত্রগুলো আমি এখানে লিখেছি, এর বাইরে আরো কথা বলার উপায় নেই। এই সূত্রের বাইরে আর কিছু দরকার নেই। এই সূত্রগুলো তোমরা আগে মুখস্থ করে নেবে। তারপরে আমার এই ভিডিও দেখে বিগত বছরগুলোতে যে সমস্ত অঙ্কগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা এসেছে, বা বাংলাদেশের যতগুলো ইন্টারমিডিয়েট লেভেল কলেজ আছে, ইয়ার ফাইনাল বা টেস্ট, ই টেস্টের যতগুলো পরীক্ষা এই সেকেন্ড পার্টের এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, এর বাইরে থাকে না, আমি যেগুলো এখানে তোমাদের এই কম্পিউটারাইজড করে আমি আলোচনা করছি, এগুলো ভিডিও থেকে দেখে নেবে, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এখানে cos c minus cos d এর সূত্র হলো 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে এখানে d মানেই হলো x, আর c মানেই হলো x, আর d মানেই হলো 2x। সিমিলারলি ডাইনে একটা সূত্র আছে sin c minus sin d। আমরা এই সূত্রটিকে আমরা cd দ্বারা ডিনোট করি, সেজন্য আমি রিমাইন্ড করছি sin c minus sin d। বাট এখানে c মানে 2x আর d মানে x। তাহলে সূত্র হলো 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এরপরে আমি আবার বলছি যে উচ্চ মাধ্যমিক শ্রেণীর একজন শিক্ষার্থীর জন্য এই ক্যালকুলেশন কোনো ব্যাপার না। এই ক্যালকুলেশন তোমরা ভিডিওতে দেখে নিচ্ছ, এটা দেখতে পাচ্ছ। এটা করলাম করে সেই আগের অঙ্কটার মতোই আমার প্রত্যেকটা অঙ্কে এরকম আসবে, যে এরকম 2টা করে ফ্যাক্টর থাকবে বা 3টাও থাকতে পারে, যে if product of 2 terms be 0, one of them must be 0, বা at least one of them must be 0। এখানে আমার sin x by 2 একটা ফ্যাক্টর আর একটা ফ্যাক্টর, তাহলে হয় sin x by 2 সমান 0, তাহলে আমার 4 নম্বর সূত্র পড়ে গেল। এখানে sin থিটা সমান 0 হলে আমরা বলেছি থিটা সমান n পাই, কিন্তু এখানে থিটা মানেই হলো x by 2। সেজন্য এখানে x সমান, সমাধান মানে x এর মান বের করা এই সমীকরণে, x equal to 2n পাই যখন n belongs to set of z। এই অঙ্কটা অথবা sin 3x by 2 minus cos 3x by 2 সমান 0। এরপরে ক্যালকুলেশন তোমরা দেখতে পাচ্ছ। আমি আবার বলছি, ক্যালকুলেশন ইন্টারমিডিয়েটের একজন শিক্ষার্থীর জন্য ক্যালকুলেশন কোনো ব্যাপার না। ক্যালকুলেশন অবশ্যই তোমরা করতে পারবে, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, হার্ড টু মেমোরি। CON, কন মানে মুখস্থ করা, CON, কন। এখন এখানে sin 3x by 2 by cos 3x by 2 সমান 1। sin by cos কে তোমরা জানো tan বলা হয়। তা tan যেহেতু বামে tan, তাহলে ডাইনে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান 1। সেই 45 আমি আবার বলছি 4 10 5 45 ডিগ্রি ভাবে লেখা যাবে না, তোমার লিখতেই হবে π/4, অর্থাৎ এটা রেডিয়ানে লিখতে হবে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে রেডিয়ান আর রেডিয়ান কোণ কখনো এক কথা না। রেডিয়ান কাকে বলে? তোমরা বলবে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়। আর রেডিয়ান কোণ কাকে বলে? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান দীর্ঘ চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে
সেটাকে 1 রেডিয়ান কোণ বলা হয় বা রেডিয়ান কোণ বলা হয়। এটা সেজন্য আমার এখানে পাই, এই পাইয়ের মান কিন্তু 3.1416 না, পাই হলো 180 ডিগ্রি, পাই রেডিয়ান আছে এখানে ধরে নিতে হয়, সি একটা আছে, সিটা কল্পনা করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আজ আমি এই 7.2 প্রশ্নমালার যে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যে নিজস্ব 9টি সূত্র বলে দিয়েছি, তার 3 নম্বর সূত্র হলো tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান এই সূত্রের n পাই যোগ আলফা। আমি আবার বলছি, এখানে আলফা মানে হলো পাই/4, আর এই যে 3x/2 এটিকে তোমরা ধরবে থিটা। এখন এই জাতীয় অঙ্কগুলোই আমি তোমাদের ওয়ার্কিং রুল হিসেবে বলে দিই যে শেষে যা থাকে এটিকে জোর করে কমন নেবা। এবং তোমরা যখন 9-10 পড়াশোনা করতে সেখানে বা 6, 7, 8 কোনো কিছু কমন নিলে বামে কমন নিতে হয়, কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শ্রেণীতে আমরা এই ত্রিকোণমিতিকের সমাধানের ক্ষেত্রে এই কমনগুলো আমরা ডাইনে নেব, স্ট্যান্ডার্ড এটাই, ডাইনে কমন নেবা। তাহলে পাই/4 আমি কমন নিলাম, কমন নিলে কি হয় 4n+1, আচ্ছা পাই/4 এটা গুণ করো, দেখো এই n পাই প্লাস পাই/4 হয়। আমি আবার বলছি, সমাধান মানে হলো একটি সমীকরণের অন্তর্ভুক্ত চলক, সেটি থিটা হতে পারে, সেটি আলফা হতে পারে, সেটি টি হতে পারে, সেটি এক্স হতে পারে, সেটি ওয়াই হতে পারে, তার মান অথবা মানগুলো যা ওই সমীকরণকে সিদ্ধ করে। সুতরাং এই ত্রিকোণমিতিক সমীকরণটার সমাধান মানেই হলো x এর মান বের করা। সুতরাং এখানে আছে 3x/2, কিন্তু আমার বের করতে হবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, x এর মান বের করতে হবে। তাহলে এখানে 2 আর 4 আমি কাটাকাটি করলাম, 2 অর্থাৎ y ভাগে 2 দ্বারা গুণ করলাম, তাহলে নিচে 2 হয়, পরে এই 3 টা আমি নিচে নিয়ে গেলাম, তাহলে উত্তর হয় 4n+1 ইনটু পাই/6। অতএব এখানে অবশ্যই লিখবা যে কমা দিয়ে যখন n belongs to set of z, বা কোনো কোনো ম্যাথমেটিশিয়ান লিখে রাখেন যে যখন n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। এই অঙ্কটি অতি গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড, বিভিন্ন যে 9টি বোর্ড আছে বাংলাদেশে, মাদ্রাসা পরিষদ, এইগুলো সব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা টেস্টে এই অঙ্কগুলো সংযোজন করা হয়। অতএব নির্ণয়ের সাধারণ সমাধান x এর এই প্রথম মানটি লিখবে, কমা দিয়ে দ্বিতীয় মানটি লিখবে। এরপরে এই জাতীয় অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, একটু তোমরা ভিডিও থেকে দেখে নেবে যে tan 2 থিটা ইনটু tan থিটা সমান 1 এর সমাধান মানে হলো থিটার মান বের করতে বলছে। ডিয়ার স্টুডেন্টস, এটা আমি করেছি এইভাবে, tan 2 থিটা সমান 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই যে কার্সর দেখতে পাচ্ছ, এটি একটা সূত্র, এটি ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতির 7.4 সূত্র। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে তোমরা এই অঙ্কগুলো যদি বুঝতে চাও, আগে সূত্রগুলো, সেই দুষ্টামির কথাই বলি আমি, তুতা পাখির মতো মুখস্থ করে নেবে। যে সূত্রগুলো মুখস্থ করো, তাহলে এই অঙ্কগুলো আমি এমন ভাবে কম্পিউটারাইজড ভাবে এটা কম্পোজ করে করেছি, কোনো লাইন গ্যাপ দেয়নি, প্রত্যেকটা লাইন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করেছি, যে কোনো শিক্ষার্থী এগুলো বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ দ্য ফর্মুলা। 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এটি হলো এই tan 2 থিটা সূত্র। এরপরে ক্রস মাল্টিপ্লিকেশন এটা করেছি। আবার আমি ইতিপূর্বে যে ক্লাসগুলো নিয়েছি, আমি বলছি যে ম্যাথমেটিক্সে দুই ধরনের দ্বিঘাত সমীকরণ আছে, যে মিশ্র দ্বিঘাত সমীকরণ আর অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ টু রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ দুটি মূল দ্বারা গঠিত। যে সমীকরণের x এর দুটি মূল আছে, যে সমীকরণের অন্তর্গত চলকের দুটি মান আছে, বীজ আছে, রুট আছে, তাকেই কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। এখানে tan স্কয়ার থিটা সমান 1/3, আমি বলেছিলাম তোমাদের যে x স্কয়ার সমান k, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে বলা হয় অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এবং অমিশ্র দ্বিঘাত সমীকরণের x এর দুটি মূল পাওয়া যায় বা দুটি মান আছে, তারা পরস্পর সমান কিন্তু বিভাজ্য বিশিষ্ট, একটা প্লাস একটা মাইনাস। সেজন্যই এখানে স্কয়ার রুটে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আগে প্লাস মানে দিতেই হবে তোমাদের। তারপর 1/√3। এখন দেখতে পাচ্ছ যে যেহেতু বামে আছে tan কত ডিগ্রি মানে 1/√3, tan 30 ডিগ্রি। এবং আমি আবার রিমাইন্ড করে দিচ্ছি, এখানে 30 ডিগ্রি লেখা যাবে না, লিখতে হবে tan π/6। tan π/6 রেডিয়ানের মান হলো 1/√3। এরপরে ক্যালকুলেশন দেখতে পাচ্ছ, এই প্লাস মাইনাস ভিতরে নিয়ে গেলাম। যে 3 নম্বর সূত্র হলো tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। এখানে ফর্মুলার প্লাস, আর এখানে আলফা মানে যেহেতু প্লাস মাইনাস π/6 গুণ করে দেওয়া গেল। পাশে লিখবা যখন
n belongs to set of z, অথবা n এর মান 0 অথবা যে কোনো সংখ্যা। এই অঙ্কটি খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো বিগত বছরে অনেকবার এসেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, যে cos θ minus cos 7 θ সমান sin 4 θ। এখানেও আমি আবার বলছি, সহগ সূত্র হিসাবে আমি যে সূত্রগুলো লিখে দিয়েছি সেখানে সূত্র আছে cos c minus cos d, সেই সূত্র ফেলেছি। এই সূত্রটি পেলে তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্যালকুলেশন করে কমন নিলাম। সেই 1 নম্বর অঙ্কটা যেভাবে করেছি, হয় এটা সমান 0 অথবা এটা সমান 0, এভাবে ভিডিওর থেকে তোমরা অঙ্কটা দেখে নিও। আমি আবার বলি যে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে যে 9টা সূত্র দরকার হয়, সেই 9টি সূত্র আগে মুখস্থ করবে। আর সহজ সূত্র হিসাবে যে সূত্রগুলো আমি বলেছি, এর বাইরে কোনো সূত্র দরকার হবে না। সেই সূত্রগুলো জানলে প্রতিটা অঙ্কে ওয়ার্কিং রুল হিসাবে সেই সূত্র অ্যাপ্লাই করবে। আর শেষে এসে এর নিজস্ব যে 9টা সূত্র বলেছি তার যে কোনো একটা পড়বে। এই অঙ্কটি 3 ভাবে করা যায়। কোন কোন ম্যাথমেটিশিয়ান এখানে দুই পাশে বর্গ করে করেন। আবার আমি একটু পরে আরেক জাতীয় অঙ্ক আমি বোর্ডে দেখাবো, সেই অঙ্কটা সেভাবে, এই অঙ্কটাও সেভাবে করা যায়। তা আমি করেছি যে অঙ্ক যেভাবে করো না কেন, এর ভিতরে যদি তোমার যুক্তিসঙ্গত কোনো যুক্তি দেখাইতে পারো, নো অ্যাডাল্ট্রেশন, তাহলে অবশ্যই নম্বর পাবে। আমি অঙ্কটা করেছি এইভাবে, এটাও ঢাকা বোর্ডে একবার এসেছিল, যে সাইন থিটা রেখে কস থিটাটা ওই পাশে নিয়ে গেলাম। 1 minus cos θ সমান 2 sin square θ by 2, দিস ইজ ফর্মুলা। এখন কোন শিক্ষার্থী যদি তোমরা প্রশ্ন করো যে স্যার আপনি সাইন থিটাটা ওই পাশে নিলেন না কেন, এর উত্তর হবে যে ত্রিকোণমিতিতে 1 minus sin θ নিয়ে কোনো সূত্র নাই, 1 plus sin θ নিয়ে কোনো সূত্র নাই। সূত্র আছে 1 minus cos θ 1 plus cos θ, সেটা নিয়ে এই cos θ টি ওই পাশে না। এরপরে তোমরা এই ক্যালকুলেশনটি দেখো, ভিডিও থেকে তোমরা দেখে নেবে। আমি সুন্দরভাবে এখানে করেছি। আমি এখন যে অঙ্কগুলো আলোচনা করব, এই অঙ্কটি আমি বলি যে প্রায় 10-15টি অঙ্ক আছে আমার এই অধ্যায়ে আছে। তার আমি একটি অঙ্ক দিয়ে বুঝিয়ে দেই, তাহলে 10-12টি অঙ্ক তোমরা করতে পারবে। এই অঙ্কটি দেখো, নিয়মটি আমি বোর্ডে আলোচনা করছি। a cos θ plus b sin θ সমান c। a cos θ plus b sin θ সমান c। এটা যদি এই জাতীয় কোনো ত্রিকোণমিতিক সমীকরণ থাকে, তাহলে নিয়ম হলো উভয় পক্ষকে a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। আমি আবার বলছি, কোন অঙ্কে যদি a cos θ plus b sin θ সমান c থাকে, এরকম প্রায় 10-12টা অঙ্ক আছে। সেই অঙ্কগুলো করার নিয়ম হলো উভয় পক্ষকে √a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা ভাগ করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে এই a কে বলা হয় আমার cos θ, যে একটা ত্রিকোণমিতিক ফাংশন, তা সহগ, ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট। এখানে b এই sin θ এই ফাংশনের সহগ, কোএফিসিয়েন্ট। হোয়াট ইজ কোএফিসিয়েন্ট? বলবা সাথী, অর্থাৎ কোন জিনিসের সাথে যে জিনিসটা থাকে সেই জিনিসটাকেই কোএফিসিয়েন্ট বা সহগ বলা হয়। দেন আমি বললাম 4x², এখানে এই 4 হবে x² এর সহগ, কোএফিসিয়েন্ট, আর c হলো কনস্ট্যান্ট। সুতরাং a b c, এই যে a b c এগুলোকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। এবং আমি অনেকবার তোমাদের বলেছি যে কনস্ট্যান্ট কাকে বলে, যে কনস্ট্যান্ট ইজ এ কোয়ান্টিটি which does not change its value, যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকেই আমরা ধ্রুব সংখ্যা বলি। এবং ম্যাথমেটিক্সে দুই ধরনের ধ্রুবক আছে, একটি হলো ইচ্ছামূলক ধ্রুবক বা আরবিট্রারি কনস্ট্যান্ট বা ভেরিং কনস্ট্যান্ট বা অনির্ধারিত ধ্রুবক। এগুলো আমরা বা ইচ্ছামূলক বলছি, অবাধ ধ্রুবক, এগুলোকে বলা হয় এক ধরনের। আর এক ধরনের কনস্ট্যান্ট আছে যা কোনোদিন চেঞ্জ হয় না, সেটিকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট বা পরম ধ্রুবক। যেমন পাই, পাইয়ের মান
সব মঙ্গল গ্রহেও যা, পৃথিবীতেও তাই, আমেরিকাতেও তাই, বাংলাদেশেও তাই, পাকিস্তানেও তাই। সুতরাং এই যে পাই, হিমালয় পর্বতের পাদদেশেও তাই। সুতরাং এই পাইকে বলা হয় অ্যাবসলিউট কনস্ট্যান্ট। তাই তোমরা শিখলে যে দেয়ার আর টু কাইন্ডস অফ কনস্ট্যান্ট। ম্যাথমেটিক্সে দুই ধরনের কনস্ট্যান্ট আছে। সুতরাং এই যে এ, এই যে বি, এই যে সি, এগুলোকে বলা হয় ইচ্ছামূলক ধ্রুবক। এখানে যদি আমি দেই, ধরো আমি এই অঙ্কটাই এখানে দিলাম √3, তাহলে এখানে a মানে হলো √3। আমি এখানে কিছুই দিলাম না, তাহলে কিছুই না দিলে এখানে মনে রাখতে হবে তোমাদের 1 আছে। আমি এখানে দিয়ে দিলাম 2, আমার এখানে c মানে হলো 2। সুতরাং এই যে এর পরিবর্তে আমি √3 লিখলাম, এখানে b এর পরিবর্তে 1 লিখলাম, এটা হলো c। তাহলে আমার হবে কি √3² + 1² সমান 3 + 1 সমান 4 সমান 2। তাহলে এই অঙ্কগুলো আমরা করব উভয় পক্ষকে √a² + b², এটা ক্যালকুলেশন করলে কি হয় 2 হয়। তাহলে আমরা উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এখানে থাকে এই জাতীয় অঙ্কগুলোই পরীক্ষায় থাকে এবং এগুলো পার্টিকুলার সলিউশন হিসেবে পাশে কন্ডিশন দিয়ে দেবে, সেই অঙ্কগুলো পরীক্ষায় বেশি থাকবে। √3 cos θ - sin θ = 2। তাহলে এই অঙ্কটা আমরা কি করব? এই অঙ্কটায় আমরা করব √a², a মানে √3 প্লাস এখানে b মানে কিন্তু -1। সুতরাং সবসময় চিহ্ন সহ বলবা যে cos θ এর আগে যা থাকবে সেটিকে বলা হয় a, sin θ এর আগে যা থাকে এখানে সবসময় ফর্মুলার প্লাস কল্পনা করতে হয়। তাহলে এখানে ফর্মুলার প্লাস ব্র্যাকেটে -1, তাহলে এখানে b মানে হলো -1। 3 + 1 4 সমান 2, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন যদি আমার এখানে থাকে cos θ + sin θ বা sin θ + cos θ, তাহলে এখানে সহগ নাই মানে 1 আছে। তাহলে 1 আর এখানেও সহগ নাই মানে 1 আছে। তাহলে কি করব? উভয় পক্ষকে √1² + 1² মানে √1 + 1 সমান √2 দিয়ে ভাগ করব। এই জাতীয় অঙ্কগুলো অনেকগুলো অঙ্ক আমার এই ভিডিওতে পাবে। এই একটি অঙ্ক যদি আমি শিখিয়ে দেই, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই জাতীয় অঙ্ক আমি শুরু করছি। যে অনেকগুলো অঙ্ক আমার এই ভিডিওতে আছে। 6 নম্বর অঙ্কটাই দেখাই যে সাধারণ সমাধান নির্ণয় করো sin θ + cos θ। হ্যাঁ, sin θ প্লাস হ্যাঁ sin θ প্লাস cos θ সমান 1/√2। হ্যাঁ, এটা সমান 1/√2। এই অঙ্কটি আমি করব। হ্যাঁ, এই যে 6 নম্বর অঙ্ক, সাধারণ সমাধান নির্ণয় করো sin θ + cos θ সমান 1/√2। sin θ + cos θ সমান 1/√2। তাহলে এখানে a মানে হলো 1 আর b মানে হলো 1। তাহলে পাশে রাখ করে না √1² + 1², তাহলে √1 + 1 √2। তাহলে উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা মনে রাখবে উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করা আর 1/√2 দিয়ে গুণ করা এক কথা। তোমরা এখানে নোট দিতে পারো, উভয় পক্ষকে √2 দ্বারা ভাগ করে। এখন আর আমি লিখেছি 1/√2 দিয়ে গুণ করা, এটাও ভুল না। এখন এটা করলাম, করার পরে এখানে যেহেতু sin θ আছে, sin কত ডিগ্রির মান 1/√2, sin 45 ডিগ্রির মান। এই যে 1/√2 পরিবর্তে sin 45 ডিগ্রি লিখলাম, মানে π/4 লিখতে হবে। আমি বলেছি যে এখানে রেডিয়ানে লিখতে হবে। cos π/4 এর মান 1/√2 এবং এখানে যেহেতু আমার π/4 হলো কনস্ট্যান্ট, থিটা হলো ভেরিয়েবল, এই থিটাটা সবসময় প্রথমে রাখবে। তাহলে cos θ * cos π/4 প্লাস sin θ প্লাস sin π/4 সমান হাফ। এই যে সূত্রটি আমি কার্সর দিয়ে দেখাচ্ছি, এটি হলো ফার্স্ট ইয়ারের উচ্চতর গণিত প্রথম পত্রের 7.2 প্রশ্নের সূত্র, যে cos a - b সমান cos a * cos b প্লাস sin a * sin b।
স্টুডেন্টস, এই যে আমি কার্সর দিয়ে যে দেখাচ্ছি এটি হলো সূত্র। এই সূত্রগুলো তোমাদের হার্ড টু মেমোরি, CON তোমাদের মুখস্থ করতে হবে। তাহলে cos A - B লিখলাম, এবং আমি আজকে বলছি যে এই প্রশ্নগুলো করতে যে 9টা সূত্র দরকার হবে, তার 8 নম্বর সূত্র না 8 নম্বর না, এটি হলো 2 নম্বর সূত্র, যে cos θ সমান cos আলফা হলে, যেহেতু বামে cos, তাহলে cos 60 ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি তো লেখা যাবে না, লিখতে হবে π/3। সুতরাং এটা আমার 2 নম্বর সূত্র, যে cos θ সমান cos আলফা হলে θ সমান 2nπ প্লাস মাইনাস আলফা। এটি হলো আমাদের সূত্র। এবং আমি বলেছি যে সমাধান মানেই হলো থিটার মান বের করা। আমার এখানে থিটা সমান এই -π/4 টেনে দেখলাম। এখন আমি করেছি কি, একবার প্লাস ধরবা, একবার মাইনাস ধরবা। এবং যারা দুর্বল মানের ছাত্র তাদের আমি বলি তোমরা পাশে রাফ করে নিতে পারো, রাফ না করলে মনে মনেও করা যায়। ধরো প্লাস, এখানে নিচে মাইনাসটা নাই, তাই 3 আর 4 এর লসাগু 12, 12 ভিতর 3 যায় 4 বার, তাহলে 4 পাই, আর এখানে 12 ভিতর 4 যায় 3 বার, 4 আর 3 7, এই যে 7π/12। অর্থাৎ প্লাস চিহ্ন যখন, তখন হলো থিটা সমান 2nπ প্লাস 7π/12। কমা, আমি বলেছি কমা হলে এবং এর কাজ করে। এখন ধরো মাইনাস, তাই 2nπ লিখে নিলাম। এখন মাইনাস, এখানে 4 আর 3 এর লসাগু 12, এই সেই 12, 12 ভিতর 3 যায় 4 বার, তাহলে মাইনাস পাই, 12 ভিতর 3 যায় 4 যায় 3 বার, তাহলে 3 পাই, তাহলে -4π থেকে 3π করলে এই যে এখানে মাইনাস 1 পাই, 1 পাই তাহলে লেখা লাগে না, -π/12 পাশে লিখবে যখন n বিলংস টু সেট অফ দ্যাট। এটি সমাধান। কোন কোন ম্যাথমেটিশিয়ান এখানে আবার π/12 কমন নেন, এখানেও π/12 কমন নেন, নিলেও চলে, না নিলেও চলে। এটি সমাধান। এই অঙ্কটিও তোমরা ভিডিও থেকে দেখে নেবে, কিন্তু আমি আবার বলি যে এখানে সেই একই নিয়ম, cos x তার সামনে 1 আছে, sin x তার সামনে b মানে √3 আছে, c মানে √2। তাহলে সূত্র কি, √a² প্লাস b²। হিয়ার a মানে হলো 1, b মানে হলো √3, তাহলে √1² প্লাস √3 হোল স্কয়ার সমান √1 যোগ 3 সমান √4, √4 মানে 2। ইতিপূর্বে আমি বোর্ডে যেটি আলোচনা করেছি, সেই 2 দ্বারা আমি উভয় পক্ষকে ভাগ করলাম। ভাগ করে ঠিক 7 নম্বর অঙ্কটা যেভাবে আমি করেছি, এখানে সেই একই অঙ্ক, যে আগের অঙ্কটা এখানে ছিল হাফ, 1/2 হাফ ছিল, সেজন্য আমি লিখেছিলাম cos π/3, মানে cos 60 ডিগ্রি মান হাফ। কিন্তু এখানে আছে 1/√2, সেজন্য লিখলাম cos π/4। এটি হলো আগের অঙ্কটা। হুবহু আগের অঙ্কটা যদি কোনো শিক্ষার্থী পারে, তাহলে এই অঙ্কটি অবভিয়াসলি তোমরা করতে পারবে। এই যে এখানে বলছিলাম যে কোন কোন ম্যাথমেটিশিয়ান এখানে যে π/12 কমন নিয়েছি, এখানে π/12 এই যে কমন নিয়েছি, নিলেও চলে। এই পর্যন্ত রেখে দাও, তখন মাস পাবা। এই অঙ্কটিও সেই একই নিয়মে, যে এখানে a মানে 1, b মানে √3, c মানে √3। তার মধ্যে রাখ করে নাও, √1 মনে রাখ করা যায়, √1² প্লাস √3 হোল স্কয়ার, তাহলে 1 যোগ 3, তাহলে √4 মানে 2, সেজন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। এখন কোন শিক্ষার্থী যদি প্রশ্ন করো যে ওই রাফটা করে নেব, এইগুলো রাফ মনে করা যায়, এগুলো রাফ দেখালেও চলে, না দেখালেও চলে, কিন্তু ইউ হ্যাভ টু নো যে কেন আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি। এই সূত্রটা তোমার জানতে হবে, যে ত্রিকোণমিতিক সমীকরণ যদি a sin θ প্লাস b cos θ সমান c এরকম হয়, তাহলে আমরা √a² প্লাস b² দ্বারা উভয় পক্ষকে ভাগ করব। সুতরাং 6 নম্বর অঙ্কটা যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকো, তাহলে 6, 7, 8 এরকম অনেকগুলো অঙ্ক আছে, যা ভিডিও থেকে তোমরা দেখে নেবে। আই ডু বিলিভ প্রত্যেক শিক্ষার্থী এগুলো করতে পারবে। এই যে এখানে যে অঙ্কটি দেখতে পাচ্ছ 9 নম্বর, এই অঙ্কটি সে একই রকম। এখানে a মানে 1, b মানে 2, সুতরাং সূত্র হলো √a² প্লাস b², 1² প্লাস 2², তাই √5 দ্বারা ভাগ করেছি। এবং এখানে আমি একটু কথা বলতে চাই যে আমরা সাধারণত মুখস্থ বিদ্যা আমাদের আছে যে cos 0 ডিগ্রি, cos 3 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 270, 360, 180 এই মানগুলো আমরা মুখস্থ করেছি। কোন শিক্ষার্থী যদি প্রশ্ন করে, স্যার sin 11 ডিগ্রির মান কত, sin 62 ডিগ্রির মান কত, tan 29 ডিগ্রির মান কত, এগুলো আমাদের মুখস্থ বিদ্যা নাই। সুতরাং তখন আমাদের কি করতে হবে, যে cos কত রেডিয়ান বা কত ডিগ্রির মান 1/√5
1/5 যেহেতু আমাদের মুখস্থ বিদ্যায় নাই, তখন পাশে এই নোটটা দিয়ে দেবে যে যখন cos আলফা সমান 1/5। এবং আমি তোমাদের কিছুক্ষণ আগে বলেছি যে ম্যাথমেটিক্সে আমরা দুই ধরনের কোণ ব্যবহার করে থাকি। একটি হলো জ্যামিতিক কোণ, সেটি হলো 360 ডিগ্রির বেশি আঁকা যায় না। আর একটি হলো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ হলো কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার ডিগ্রি হতে পারে। সুতরাং আলফার এমন একটা মান আছে, এমন একটা অ্যাঙ্গেল ডিগ্রি আছে বা রেডিয়ান আছে, যা এখানে বসাইলে 1/5 হয়। সুতরাং তোমরা তো জানো ডিগ্রি, মিনিট, সেকেন্ড আছে, সেখানে এইভাবে আমাদের এমন কিছু আছে যা বসাইলে 1/5। যেহেতু আমাদের মুখস্থ বিদ্যায় নেই, সেজন্য লিখে রাখতে হবে যখন cos আলফা সমান 1/5। এখান থেকে আমি sin আলফার মান বের করে নিয়েছি। এই অঙ্কটিও 10 নম্বর অঙ্কটি যে √2 cos θ মাইনাস cos 3 θ মাইনাস cos θ সমান cos 5 θ, এই অঙ্কটি আমি এই অঙ্কটিও বোর্ডে অনেকবার এসেছে। cos θ মাইনাস θ এই পাশে নিয়ে cos c প্লাস cos d, ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি 7.3 এর সূত্র cos c প্লাস cos d, সূত্র হলো 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। সেই সূত্রটি আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আগে যে অঙ্কগুলো আমি করেছি ঠিক সেই সূত্রগুলো, যে ইন প্রোডাক্ট অফ টু টার্মস বি 0, one of them must be 0 at least। সুতরাং এখানে cos 3 θ হলো একটা উৎপাদক, আর √2 মাইনাস 2 cos এটা হলো একটা উৎপাদক। এটা করে আমরা এই অঙ্কগুলো আগে ঠিক 1 2 3 যেভাবে অঙ্কগুলো করেছি, সেই অঙ্কগুলো আমরা এইভাবে এখানে করেছি। 1 নম্বর অঙ্কটু ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো সাধারণত পরীক্ষায় থাকে, এগুলো ভিডিও থেকে দেখে নেবে। এতক্ষণ আমি যে অঙ্কগুলো আলোচনা করেছি সেইভাবে এখানে যেহেতু অঙ্কটা দেখো বামে tan, তাহলে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি, সেই 45 ডিগ্রি লেখা যাবে না π/4। আর তোমরা যদি বলো স্যার sin 90 ডিগ্রি মানে তো 1, sin লিখলেন না কেন? যেহেতু বামে tan, আমার tanও আমার tan নিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কটিও সেই একইভাবে আগে যে কথা বললাম, এখানে a মানে 1, b মানে 1, তাহলে √a² প্লাস b², তাহলে 1² প্লাস 1² অর্থাৎ √2 দিয়ে ভাগ করলাম। এভাবে দেখে নেবে। আমি একটি বিশেষ সমাধানের অঙ্কগুলো করব, এগুলো তোমরা ভিডিও থেকে দেখে নেবে। এই ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে এই নামে তোমরা ইউটিউবে পাবে। এই যে 14 নম্বর অঙ্কটি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক ইউনিটে এসেছে। এই অঙ্কটি তোমরা দেখে নেবে। এগুলো কিন্তু ভর্তি পরীক্ষাও থাকে। ভর্তি পরীক্ষা জানো গতবার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ এর সাথে সাথে সিকিউ প্রশ্ন করা হয়েছে। গতবার ক ইউনিটে এই 14 নম্বর অঙ্কটা এসেছিল। এটা ঢাকা বোর্ডেও অনেকবার এসেছে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডেও। এই অঙ্কগুলো তোমরা ডিয়ার স্টুডেন্টস ভিডিও থেকে দেখে নেবে। এই যে এখানে cos x প্লাস cos 2x প্লাস cos 3x, এখানে তোমরা এমন দুইটা জিনিসের অ্যাঙ্গেলগুলো একবার যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে বা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ cos c প্লাস cos d আর cos c মাইনাস cos d। সেই সূত্র ফেলানোর জন্য এমন দুইটা নেবে যা যোগ করে 2 দিয়ে ভাগ করলে বা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে অপরটা পাওয়া যায়। সেজন্য 3x আর x, 4x কে 2 দিয়ে ভাগ করলে 2x হয়, এই যে অপরটা পাওয়া যায়। সেজন্য আমি প্রথমটা আর এই শেষেরটা একসঙ্গে নিয়েছি। এগুলো বোঝার আছে। এই অঙ্কটি একবার ঢাকা বোর্ডে cos x প্লাস cos 2x প্লাস cos 3x সমান 0 না দিয়ে sin x প্লাস sin 2x প্লাস sin 3x সমান 0 এভাবে এসেছিল। সুতরাং cos এর জায়গায় sin দিয়েও এই অঙ্কটি একইভাবে সূত্র অ্যাপ্লাই করে তোমরা করবে। ভিডিও থেকে দেখে নেবে। 16 নম্বর অঙ্কটাও শুধু আছে যে এখানে কেন 2 দ্বারা গুণ করলাম, যে sin θ আর cos θ একটা সূত্র আছে, সেই সূত্র ফেলতে হলে আমার সামনে 2 দরকার হয়। সেই 2টা ছিল না বিধায় আমাদের 7.3 প্রশ্নলার সূত্র ছিল 2 sin a cos b। সেই সূত্র ফেলানোর জন্য 2 দিয়ে আমরা গুণ করেছি উভয় পক্ষকে। ডিয়ার স্টুডেন্টস, আমি এতক্ষণ যে অঙ্কগুলো বললাম, এই অঙ্কগুলো, এই যে 17 নম্বর অঙ্কটিও এটাও বিভিন্ন বোর্ডে আসছে। এই অঙ্কগুলো করলাম সাধারণ সমাধান। আমি বিশেষ সমাধানের, আমার এখানে প্রায় 7-8টা অঙ্ক আছে বিশেষ সমাধানের। সেই বিশেষ সমাধানের যদি একটি অঙ্ক আমি তোমাদের দেখিয়ে দেই, তাহলে এই ভিডিও থেকে তোমরা সবগুলো অঙ্ক করতে পারবে। এবং
সিকিউতে সাধারণত এই পাশে যে কন্ডিশন দেওয়া থাকে অর্থাৎ পার্টিকুলার সলিউশন সেই অঙ্কগুলো ওই পরীক্ষায় বেশি থাকে, সেই জন্য আমি ওই অঙ্কটা দেখাবো। আর এগুলো তোমরা ভিডিওর থেকে দেখে নিও। 20 নম্বর অঙ্কটাও তোমরা ভিডিওর থেকে দেখে নেবে। এগুলো পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং কলেজ টেস্ট এবং ভর্তি পরীক্ষায়ও থাকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এমসিকিউ, সিকিউ। এই যে 22 নম্বর অঙ্কটা, এখানে সাধারণ সমাধান না, ডিয়ার স্টুডেন্ট বলছে সমাধান করো এবং পাশে শর্ত দেওয়া আছে। এই শর্ত কথাটির অর্থ হলো থিটার সেই সমস্ত মান বের করো যারা -2π অর্থাৎ -360 ডিগ্রি চাইতে বড় আর +2π মানে 360 ডিগ্রি চাইতে +360 ডিগ্রি চাইতে ছোট, সেই মানগুলো বের করতে পারছে। সেজন্যই এই শর্তাধীনে সমাধান করতে বলছে, বিধায় এগুলোকে বলা হয় পার্টিকুলার সলিউশন অর্থাৎ বিশেষ সমাধান। তা এই অঙ্কটিও আমি কিছুক্ষণ আগে বোর্ডে যে কথাটি বলেছি যে কোনো অঙ্কে যদি a sin θ + b cos θ = c এই প্রকৃতির হয়, তাহলে উভয় পক্ষকে √a² + b² দ্বারা ভাগ করতে হয়। আমি এখানে তাই করেছি। এখানে a মানে √3, b মানে -1, তাহলে অন্য জায়গায় ক্যালকুলেশন করে নাও, রাফ করে নাও। √3² + -1² সমান √4 সমান √4 মানে হলো 2। এখানে সেজন্য উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি। এরপরে আমি আগে যে 6, 7, 8, 9 নম্বর অঙ্কটা বলেছি, ঠিক সেইভাবে আমি ক্যালকুলেশন করেছি। এই ক্যালকুলেশনগুলো তোমরা ভিডিও থেকে দেখে নেবে। দেখে নিয়ে আমার প্রথমেই নির্ণেয় সাধারণ সমাধান বের করতে হবে। সাধারণ সমাধানের ইংরেজিতে হলো জেনারেল সলিউশন। এই যে যেহেতু n আছে, এই n থাকলেই তোমরা বলবা নির্ণেয় সাধারণ সমাধান। কিন্তু আমার অঙ্কে তো সাধারণ সমাধান বলে নাই, বলছে সমাধান করো এবং কন্ডিশন শর্ত দেয়া আছে। সেজন্য প্রথমেই বসাবা n = 0। n সমান 0 বসিয়ে এখানে 0 বসাও। 2 × 0 মানে 0 + 1, তাহলে পাই দিয়ে গুণ করো পাই, লসাগু করো 3π - π মানে 2π/3। সুতরাং 2π/3 এই ইন্টারভ্যালে এক্সিস্ট করে কিনা, আছে কিনা। এক্সিস্ট করার অর্থ হলো অস্তিত্ব থাকা, অস্তিত্ব আছে। সুতরাং আমার n এর মান 0 বসাইলে যে সলিউশনটা এটা অ্যাকসেপ্টেবল মানে গ্রহণযোগ্য। এরপরে তুমি বসানোর ভান করবা n = 1। যদি 1 না কাউন্টেবল হয়, না নেওয়া যায়, তাহলে 2 নিবা না, 3 নিবা না, তখন আবার -1 -2 এইভাবে এটা কাউন্ট করতে হয়। তা প্রথমে আমি n = 0 বসালাম, এটা কাউন্টেবল। পরে n = 1 বসাবো। তাও n বসাও। n এর মান যদি আমি 1 বসাই, 2 × 1, এটা অন্য যারা দুর্বল মানের ছাত্র তারা রাফ করে নিতে পারো। 2 × 1 মানে 2 + 1 মানে 3, তাহলে 3π। 3π থেকে π/3 বিয়োগ করো, 3 লসাগু, তাহলে 3 × 3 = 9π বিয়োগ π, তাহলে 8π/3। কিন্তু আমার এখানে কন্ডিশন বলছে কি 2π এর উপরে যাওয়া যাবে না, মানে 2π এর নিচে হইতে হবে। সুতরাং আমার এখানে 8π/3 যেহেতু 2π চেয়ে বড় হয়ে যায়, সেজন্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে n = 1 সেই মানটি আমি বসাই নাই। তাহলে 2 বসানো যাবে না। এখন n সমান -1। n সমান যদি আমি -1 বসাই, 2 × -1 -2 যোগ 1, তাহলে -1 - π, লসাগু করো -4π/3 -4π/3। তা আমার এখানে বলছে যে থিটার সেই সমস্ত মান বের করো যারা -2π চাইতে বড়। সুতরাং আমার -2π মানে -360 ডিগ্রি। সুতরাং এখানে -4/3 এই মানটি হলো -360 ডিগ্রি চাইতে বড়। সুতরাং আমার এটা অ্যাকসেপ্টেবল। পাই মানে 180 ডিগ্রি, 180 কে 3 দিয়ে ভাগ করলে 60, তাহলে 60 রে -4 দিয়ে গুণ করলে 4 × 4 = 240। সুতরাং এটা আমার অ্যাকসেপ্টেবল, সেজন্য এই মানটা নিলাম। আর n = যদি আমি -1 বসাই, এখানে ভান করে n = -1 বসাও, যে মানটা হবে সেই মানটি এই -2π চাইতে ছোট। সেজন্য আমার এই মানটা আমি -1 আর বসাই নাই। অতএব নির্ণয় সমাধান এবং এই জাতীয় সমাধানকে বলা হয় ডিয়ার স্টুডেন্টস পার্টিকুলার সলিউশন। তা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা পার্টিকুলার সলিউশন এর বাংলা অর্থ হলো বিশেষ সমাধান। সেই বিশেষ কথাটা আমরা লিখি না, না লিখে সরাসরি লিখে দেই। অতএব নির্ণেয় সমাধান থিটা সমান। এবং এই উত্তরগুলো উত্তম হলো ছোট থেকে বড় সাজিয়ে লেখা। কোনো শিক্ষার্থী যদি
মানে এইটা আগে লেখে 2π/3, এটা -4/3, ছোট, এটা ছোট হওয়া সত্ত্বেও পরে লেখে ভুল না, কিন্তু উত্তম হলো ছোট থেকে বড় সাজিয়ে লেখা। এবং অতএব নির্ণয় সমাধান থিটা সমান একটা ইকুয়েশন। 23 নম্বর যে অঙ্কটি, এটিও পার্টিকুলার সলিউশন, যেহেতু কন্ডিশন দেওয়া আছে, এই অঙ্কটিও তোমরা ভিডিও থেকে দেখে নেবে। এই অঙ্কগুলোই আমি বলি ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ড সহ, মাদ্রাসা বোর্ড সহ বাংলাদেশে যে 9টি বোর্ড আছে, 9টি বোর্ডে, এবং অবশ্য নতুন বোর্ড আরো তৈরি করেছে, সব বোর্ডে এই অঙ্কগুলোই এমসিকিউ সিকিউ হিসাবে থাকে। এখানে সেটা আমি n=0, n=1, n=2, n=3, এইভাবে যত পর্যন্ত এক্সিস্ট করে সেই মানগুলো বসিয়ে অতএব নির্ণয় সমাধান এটা লিখেছি। 24 নম্বর অঙ্কটিও তোমরা দেখতে পাচ্ছ, এটাও পার্টিকুলার সলিউশন, কারণ আছে কন্ডিশন দেয়া আছে। এখানে √3² + 1², এখানে a মানে √3, b মানে 1, c মানে 1, তাই সে আমি আগের নিয়ম শিখিয়েছি, √3² + 1² অর্থাৎ 2 দিয়ে এজন্য ভাগ করলাম। আগের 6 নম্বর অঙ্কটি যে বুঝিয়ে দিয়েছি 6, 7, 8, বুঝলে এই অঙ্কগুলো তোমরা অবশ্যই পরীক্ষায় আসবে এবং এইগুলোই তোমরা বেশি করে প্র্যাকটিস করবে। এই অঙ্কগুলো, এবং যে 25 নম্বর অঙ্কটি, এটাও তোমরা দেখতে পাচ্ছ, এখানে x এর মান বের করতে হবে। সেই সমস্ত x যারা 0 রেডিয়ানের চাইতে বড় আর পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি চাইতে ছোট আর 0 ডিগ্রি চাইতে বড়। তাই এই অঙ্কটিও তোমরা ভিডিও থেকে দেখে নেবে, সুন্দরভাবে আমি এটি করেছি। আমার বিশ্বাস, আই ডু বিলিভ, প্রত্যেক শিক্ষার্থী যদি সহজ সূত্র এবং এই 7.2 প্রশ্নলার যে নিজস্ব সূত্র, 9টি সূত্র আছে, এই সূত্রগুলো আগে মুখস্থ করবে, তাহলে এই অঙ্কগুলো তোমরা করতে পারবে এবং বুঝতে পারবে। কিছু অঙ্ক আমি বাড়ির কাজ দিয়েছি, এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতোপূর্বে আমার যে ভিডিওটি 7.1 প্রশ্নলার, সেই ভিডিওটিতে দেখে নেবে। আমার অনেকগুলো অঙ্ক করা আছে, বিভিন্ন বই অঙ্ক, এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত অঙ্কগুলো আছে। 7.1 আর 7.2 আজ যে ক্লাসটা আমি নিলাম, এই দুটি বিগত 7.1 এর আর আজকের যে 7.2, এই দুটি অনুশীলন নিয়েই হলো অধ্যায় 7, অর্থাৎ বিষয়বস্তু হলো, চ্যাপ্টারটির নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এটি হলো 7.1, আর 7.2 হলো ত্রিকোণমিতিক সমীকরণ। এই দুটি অনুশীলনী মিলে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে, পরীক্ষায় আসে, আমি এখানে বেশ প্রায় 12-13টি সৃজনশীল প্রশ্ন সংযোজন করেছি। এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা ভিডিও থেকে প্র্যাকটিস করবে। এইগুলো অঙ্কই ক যেন ক হলো 2, খ হলো 4, গ হলো 4, মোট 10 মার্কের যে ক, খ, গ মিলে ম্যাথমেটিক্সে যে সৃজনশীল প্রশ্ন সংযোজন করা হয়, এই অঙ্কগুলো যদি তোমরা করো, এগুলো যে কোনো পরীক্ষায় এই অঙ্কগুলোই থাকে। সুতরাং আমি বলে থাকি যে আমি ভাত খাই যে ইংরেজি জানে, আমি রুটি খাই ইংরেজি অবশ্যই পারবে, যদি রুটি ইংরেজি জানো। তো সেই জন্য আমি বলে থাকি যে এই অঙ্কগুলো যত অঙ্ক যেভাবে আসুক না কেন, শুধু আমার এখানে cos 2x দিয়েছে, আমি দিয়ে দিলাম cos 2 থিটা, আমি cos 3x দিয়ে দিলাম, 3 থিটা দিয়ে দিলাম, এইভাবে ফিগার চেঞ্জ করে দেয়। আর কোনোই নাই, যে সূত্রগুলো বলেছি এর বাইরে আর কোনো কথা নাই। আমার বিশ্বাস, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা করবে, এবং এই সৃজনশীলগুলো অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় সংযোগ করা হয়েছে। 11 নম্বর অঙ্কটিও এই যে এগুলো আমি 7.1 এর এটি অঙ্ক, আর খ হলো 7.1 এর, গ, এইভাবে প্রশ্নগুলো আমি সংযোজন করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামীকালও আমি একটি লাইভ ক্লাস নেব, এবং আমি বলে দিই যে 7.1 এবং 7.2 এর যে আমি সিকিউ এমসিকিউ নিয়ে যে এতক্ষণ এবং গত যে ভিডিওটা আমার আছে মাহি রিকার হেল্পলাইনে মিলে যে ক্লাস দুটি নিয়েছি, এই দুটি ক্লাসের উপর ভিত্তি করেই আগামীকাল আমি একটি 25 মার্কের এমসিকিউ পরীক্ষা নেব। সেই পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে পারো। আর তার পরীক্ষার আগে আমি যে কোনো এমসিকিউ 7.1 এবং 7.2 এর এমসিকিউ গুলোর উপরে আমি একটি ক্লাস নেব। সেই ক্লাসটিতে তোমরা যদি করো, তাহলে জানতে পারবে যে অতি কম সময়ে কিভাবে এমসিকিউ গুলোর উত্তর অতি সংক্ষেপে দেওয়া যায়, সেগুলোর টেকনিকগুলো আমি শিখিয়ে দেবো। তো আমার বিশ্বাস, এতক্ষণ 7.2 প্রশ্নলার উপর যে আমি ক্লাসটি নিলাম, যা কিছুক্ষণের মধ্যেই মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে সেখানে এই ভিডিওটি তোমরা দেখতে পারবে। আমার বিশ্বাস
যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2020 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তারা যদি এই ভিডিওটি দেখো, এই অঙ্কগুলোই পারলে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে এবং যে কোনো ভর্তি পরীক্ষায় এমসিকিউ সিকিউ আসুক না কেন তোমরা করতে পারবে। আই প্রে টু অলমাইটি আল্লাহ ফর ইউর ব্রাইট লাইফ ডিয়ার স্টুডেন্টস। ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালাস টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ।